ওদের দেশে যে পুলিশ টাইপের যারা, তারা যে বুনিয়াদী প্রতিষ্ঠান করছে সেগুলো অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান তারা গড়ে তুলছে। আইআরজিসিও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলছে। আমেরিকা কি করতেছে, আইআরজিসির যে প্রতিষ্ঠান এগুলোর উপর বোমা মারতেছে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করতেছে। বুনিয়াদী যে প্রতিষ্ঠান তারা যাতে আইআরজিসির সাথে একটা ফাটল তৈরি হয়, একটা চেষ্টা তারা করতেছে, বাট এটা হবে না। রাষ্ট্রের জন্য তারা সবাই ঐক্যবদ্ধ। পুরুষের চেয়ে মহিলারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বেশি তৈরি করে, ওদের মহিলা বিজ্ঞানী বেশি। সারা পৃথিবীতে রেশিওতে ওদের মহিলা বিজ্ঞানী হচ্ছে সবচেয়ে বেশি, যার কারণে আমেরিকাও তাদেরকে যে ঠেকায় রাখতে পারবে ব্যাপারটা এরকম না। আন্তর্জাতিক বার্তা বলতে এখন শুধু আমরা গণমাধ্যমে এখন পর্যন্তই ইরান, আমেরিকা এবং ইসরায়েলের একটা ইস্যু দেখি। তো আসলে এই ইস্যুটা আসলে কত দূর গড়াবে? হামলা এখন হচ্ছে, আবার বলতেছে যে চুক্তি ফিরিয়ে নেবে বা হরমুজ প্রণালী নিয়ে যে সত্য ছিল বা চুক্তি ছিল সেটাও উড্ড হয়ে যাচ্ছে, এইরকম আমরা দেখছি। পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম আমরা ফুটবলকে ঘিরে, সেখানেও একটা পার্শিয়ালিটির বিষয় ইরানকে ঘিরে, বা ইসরায়েল সেখানেও একটা কি বলে মানে রাজত্ব বা শাসন করার বা প্রভাব খাটানোর একটা বিষয় আমরা দেখলাম আর্জেন্টিনার প্রধানমন্ত্রীর এক বক্তব্যে, বা আমেরিকার সেখানে একটা অবস্থান ছিল ট্রাম্পের। সব কিছু মিলিয়ে আসলে আন্তর্জাতিক অবস্থা বা আপডেটটা কি আপনার কাছে? ধন্যবাদ হাসান সৈদুল ভাই। আপনি জানেন যে আমরা যখন কথা বলতেছি এর মধ্যে ইরান মধ্যপ্রাচ্যে 3টা দেশে অলরেডি আক্রমণ করেছে, খুব শক্তভাবে আক্রমণ করেছে, এবং গতকাল রাতে আমেরিকাও কিন্তু ইরানে খুব ভয়াবহ হামলা চালাইছে, বিশেষ করে হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সেট আপ ছিল সেই সেট আপগুলোতে। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে গতকালকে ইরান একদিকে আক্রমণ চালাচ্ছে, আরেকদিকে লম্বা সময় মার্কিন একজন নারী নাগরিক বন্দী ছিল ইরানে, তাকে ছেড়ে দিছে। আবার সোশ্যাল ট্রুথে ট্রাম্প আবার ইরানকে ধন্যবাদ জানাইছে যে এত উদার একটা কাজ করার জন্য। তার মানে ইরানের হিসাবগুলো না খুব সূক্ষ্ম হিসাব। আপনি কল্পনা করেন একটা বিষয়, ধরেন আপনি ইরানকে রাষ্ট্র কাঠামো থেকে কল্পনা করেন একটা পারিবারিক কাঠামোতে। একটা পারিবারিক কাঠামোতে থাকে কে? বাবা, মা, চাচা, ভাই বোন, খালা, ফুফু, এরাই তো থাকে। এখন আপনি পারিবারিক কাঠামো থেকে যদি ইরানের রাষ্ট্রীয় কাঠামোটা চিন্তা করেন, ইরানের দাদা মেরে ফেলছে, মানে আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলছে, তার বাবা মানে যে আইআরজিসি হেড মেরে ফেলছে, তাদের গোয়েন্দা প্রধান মেরে ফেলছে, সেনা প্রধান মেরে ফেলছে, নৌ প্রধান মেরে ফেলছে, সকল সিরিয়াল ওয়াইজ যত নেতৃত্ব ছিল সব মেরে ফেলছে। তারপরেও কিন্তু ইরান যাদের হাতে রক্ত তাদের সাথে কিন্তু একটা সমঝোতায় বসছে। আমার সব মেরে ফেলছে। ধরেন আপনি কল্পনা করেন যে আমি আপনার সমঝোতায় বসছি, আপনি আমার বাবা মাকে হত্যা করছেন, দাদাকে হত্যা করছেন, আমার পরিবারের সবাইকে হত্যা করছেন, তারপর আমি আপনার সাথে সমঝোতা বসতেছি। তার মানে ইরান চাচ্ছে যে তার একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি হোক এত কিছুর পরও। কিন্তু এখন মূল সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে হরমুজ কেন্দ্রিক। আপনি জানেন যে এই হরমুজে যখন ফাইনাল যে চুক্তিটার মাধ্যমে যুদ্ধটা বন্ধ হলো, সেই চুক্তিতে লেখা ছিল ইরান 60 দিন হরমুজ করবে, মুক্ত রাখবে। তো ইরান ব্যাখ্যা দিচ্ছে যে আমি মুক্ত বলতে 60 দিন আমি কোনো নিব না, এটা কি বলা হয় যে ট্যাক্স নিব না, কিন্তু নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, এটা আমি কখনই ছাড়ব না। আর ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে কোনোভাবেই হরমুজটা ইরানের হাতে নিয়ন্ত্রণ দিবে না। সে হরমুজটা ইরানের হাতে নিয়ন্ত্রণ দিবে না দেখে, হরমুজে তো জানেন আপনার 2টা সাইড, এক পাশে ওমান, এক পাশে ইরান। ওমানের পাশ দিয়ে তারা একটা আলাদা করিডোর তৈরি করে গোপনে গোপনে জাহাজ পাস করতেছে, তোমরা এই দিক দিয়ে পাসে বা ইরানের দিক দিয়ে যাবা না। মানে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল যে বিকল্প করিডোর তৈরি করতে, যাতে আপনার এই হরমুজটা তাকে ভবিষ্যতে আর কেউ আক্রান্ত করতে না পারে। কিন্তু ইরান কী করছে, যখন এটা বুঝলো, ইরান এটাকে ফাইন্ড আউট করলো, ইরান ছোট ছোট বোট দিয়ে দ্রুত ওইসব জায়গায় আক্রমণ শুরু করলো, ভয়ঙ্কর আক্রমণ করলো। এবং আক্রমণে আপনি জানেন গতকালকে আগের দিন ভারতের একজন নাগরিক মারা গেছে, এবং ভারত আজকে একটু আগে ঘোষণা দিছে যে হরমুজ দিয়ে আপাতত আর কোনো ভারতীয় নাগরিক যাতে পারাপার না করে, কোনো জাহাজে যাতে ডিউটি না করে, এভাবে তার একটা রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে ফেলছে। তার মানে আমি চিন্তা করলাম যে আমেরিকার মতো পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দেশ, শক্তিশালী দেশ, এক হরমুজে কীভাবে আটকে গেল। এটা আমি কল্পনা করি এইভাবে, মানে আমি আমার ব্যক্তিগত কল্পনাটা যে আপনার এক সময় আওয়ামী লীগ ক্ষমতা থাকতে জামাত হরতাল দিত, আর পুরো রাষ্ট্র ব্যবস্থাটা আওয়ামী লীগের হাতে থাকতো, আর্মি, নেভি, পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব, তারপর না পুরো রাস্তাঘাটে কোনো গাড়ি চলতো না। কারণ কি জানেন? মানুষের ভিতরে ভয় লাগতো। হরমুজে সারা পৃথিবীর সৈন্য সামন্ত আইনে আপনার আমেরিকা জমা করছে, কিন্তু কেউ আশ্বস্ত হতে পারে না যে এই হরমুজটা পার হইতে গেলে জীবন মরণ ঝুঁকি আছে। ভারত তো অলরেডি বন্ধ করে দিচ্ছে যে তাদের কোনো নাগরিক যাতে আর হরমুজ রিলেটেড কোনো জাহাজ বা এদিক দিয়ে চলাচল না করে, একবার রাষ্ট্রীয়ভাবে সেটা নিষেধাজ্ঞা দিয়ে দিছে। তার মানে হরমুজে যত বেশি শক্তি প্রয়োগ করবে
তত বেশি লস হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। মানুষ ভয় পেয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে তোমরা আসো আসো, আমি তোমাদেরকে গার্ড দিব। আপনার মনে আছে কিনা আওয়ামী লীগ এই যে করছিল, গার্ড দিয়ে ঢাকা চট্টগ্রামে গাড়ি চালাইছিল, তারপর কিন্তু গাড়ি ওইভাবে বহর যুক্ত হয় না, কারণ মানুষের ভিতর ভয় তো আপনি দূর করতে পারবেন না ভাই। এখন সারা পৃথিবীর সবাই এই হরমুজ দিয়ে চলাচল করতে ভয় পেয়ে যাচ্ছে। ট্রাম্প যত বোমা মারতেছে মানুষ তত জাহাজ পিছিয়ে নিচ্ছে, যে না তুমি যতই বলো আমরা জাহাজের দিক দিয়ে যাবো না। তার মানে এই হরমুজকে স্বাভাবিক রাখতে গিয়েই এখন কিন্তু যুদ্ধটা চলতেছে। এখন যুদ্ধটা টোটালি হরমুজ কেন্দ্রিক। আপনার ডোনাল্ড ট্রাম্প কিন্তু লাস্ট যুদ্ধ বন্ধের এই মানে যুদ্ধ পুনরায় আক্রমণ করার পর 2 দিন বা 3 দিন পর বলছিল যে ইরান শুধু একবার মুখ দিয়ে বলুক যে হরমুজে তারা কোনো করবে না, তাহলে আমরা যুদ্ধ চালাবো না। আর ইরান বারবারই বলছে, একটু আগেও বলছে হরমুজ আমাদের নিয়ন্ত্রণ আমরা কোনোভাবেই ছাড়বো না। তার মানে এখন যে সমস্যাটা আমি দেখতেছি, হরমুজ নিয়ে আমেরিকা এরকম একটা প্যাচে পড়ছে, যে প্যাচের উপকার হচ্ছে আপনার চীনের, সৈন্য মরতেছে আপনার আমেরিকার, কিন্তু লাভ হইতেছে আপনার চীনের। হরমুজে যত টাইট দেয় ইরান তত আপনার কী করে ওই গোপনে এই জাহাজ বইরা বইরা তেল চীনে পাঠায় দেয়। এতে আমেরিকার 2 ধরনের লস। চীনে যে গোপনে তেল পাঠাচ্ছে এটি সস্তা দামে পাঠায়, ধরেন $10 $15 করে ব্যারেল প্রতি কম। এতে চীনে বিলিয়ন ডলার চীনের অর্থনীতিতে যুক্ত হচ্ছে। আপনার ওপেন থাকলে ন্যায্য দামে বিক্রি করতে হয়তো বা ধরেন $100 বিক্রি করতে, কিন্তু যেহেতু চূড়া পথে দেয় এখানে 15 টাকা করে চীনও কম দেয়, যে ভাই তোমার তো তেলটা আমি তোমার বিপদে নিতেছি, তুমি আমার কাছে 15 টাকা কম নাও, 10 টাকা কম নাও। ইরান সেটা নেয়। এতে কী হচ্ছে, ইরানের আপনার এই চীনের অর্থনীতি ফুলে ফেঁপে উঠতেছে। তার মানে যে চীনের অর্থনীতিকে আমেরিকা ঠেকানোর জন্য এত প্রাণপণ চেষ্টা করতেছে, সেটা কিন্তু ঠেকায় রাখতে পারতেছে না। যত হরমুজে চাপ দেয় তত চীনের লাভ হয়ে যাচ্ছে, এবং হরমুজে যখন বেশি চাপ পড়ে তখন চীনের দ্বিতীয় লাভ হয় কোনটা জানেন? চীনের যত সোলার প্যানেল, যত ইলেকট্রনিক গাড়ি, এগুলি বিক্রি বাইরে যায় 300-400 গুণ বেশি, 300-400% বেশি বাইরে যায়। তার মানে মানুষ ভয় পাওয়া যায় না তেল তেমন আবার ক্রাইসিস হবে, থাকে আমি ইলেকট্রিক গাড়ি কিনি, তেল মনে বেশি ক্রাইসিস হবে আমি সোলার প্যানেল কিনে রাখি। এগুলি সব চীনের রমরমা ব্যবসা হচ্ছে। এখন দেখেন ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টারিস্টিক বোঝার জন্য আমাদের একটু একটা পার্সোনাল অ্যানালাইসিসে যান আপনি। এখানে 3টা পক্ষ আমরা মনে করি, একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, একটা নেতানিয়াহু, আর একটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। সে তো মারা গেছে, মুস্তাফা খামেনি না, মুস্তাফা খামেনি এখন আলী খামেনির কথা আমি বলতেছি, তার বাবার কথা। এখন দেখেন প্রথম বিষয় হচ্ছে আলী খামেনি আইআরজিসি হেড ছিল, সে আপনার ইরান ইরাক যুদ্ধের সরাসরি কমান্ডার ছিল। সে আপনার 1981 সালে বা 82 সালে আত্মঘাতী হামলায় মারা গেছিল প্রায়, মানে আপনার সে একটা জায়গায় বক্তব্য দিতে গেছিলো, মসজিদে খুতবা দিতে গেছিলো, সে খুতবার ট্যাপ রেকর্ডারে বোম রাখা দিয়েছিল, সে বোম ব্লাস্ট হওয়ার পর সে মারা যাওয়ার মতো অবস্থা, তার এক হাত কিন্তু বাকি জীবন অচল হয়েছিল। সে কিন্তু যুদ্ধকে কেন্দ্র করে সে সারা জীবন যুদ্ধের সম্মুখসারীর লিডার। আপনার নেতানিয়াহুর দেখেন, নেতানিয়াহু পৃথিবীর সবচেয়ে বড় 1 নম্বর ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস থেকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং পড়া, এবং 1986 সালে হাই স্কুলে থাকতে সে যুদ্ধে জয়েন করে, আমেরিকা থেকে গিয়ে ইসরায়েলে যুদ্ধ জয়েন করে। পরবর্তীতে সে হার্ভার্ডে পলিটিক্যাল সায়েন্সের উপর সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট, কিন্তু দেশের প্রয়োজনে সে বারবার আমেরিকা ছাড়া ইসরায়েলে গিয়ে যুদ্ধ করছে। একদিকে সে চরম মেধাবী, আরেকদিকে সে হাতে বন্দুক নিয়ে দেশের জন্য লড়ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চরিত্রটা কিন্তু একটু ভিন্ন। ভিয়েতনাম যুদ্ধ যখন ডোনাল্ড ট্রাম্পকে ডাকলো, সে বলতেছে যে আমার পায়ের তলার হাড় ভেঙে গেছে, আমার পক্ষে ভিয়েতনাম যুদ্ধে যাওয়া সম্ভব না। তার বাবা একটা মিথ্যা রিপোর্ট তৈরি করা, যে তার পায়ের বাবার এই যে এটা বলা হয় বোন এক্সপায়ার একটা রোগ, এই রোগে সে আক্রান্ত হয়েছে, একটা জাল সার্টিফিকেট জমা দিয়া তার ছেলেকে সে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখছে। এটা কে প্রকাশ করছে? নিউ ইয়র্ক টাইমস অ্যানালাইসিস করে প্রকাশ করছে। তার মানে দুইজন কিন্তু যুদ্ধকে, দেশের জন্য যুদ্ধকে ভালোবাসে, আরেকজন কি দেশের জন্য সে যুদ্ধে যাইতেও রাজি না। সে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধটাকে কন্টিনিউ করে অনেক বড় দূর নিবে, এই সাহস তার আছে, এই হিম্মত তার আছে, এটা আমি বিশ্বাস করি না। সে যে কোনো ফর্মেটে এখন যুদ্ধটাকে থামায় রাখতে চাচ্ছে, কিন্তু সে পারতেছে না। কারণ ইরান যখন হরমুজে গিয়ে সে করতে যায়, কন্ট্রোল করতে যায়, তখনই আমেরিকার সাথে তার দ্বন্দ্ব তৈরি হয়। এবং আমেরিকায় প্রথম একটা ইউজ করছে, আপনি জানেন, এটা হচ্ছে নেভি ড্রোন। তারা নৌবাহিনীর একটা স্পিডবোট ছেড়ে দিচ্ছে, স্পিডবোট কোনো মানুষ নাই, যে জায়গায় ধরেন আপনার হরমুজ প্রণালীর ইরান নিয়ন্ত্রণ করে, ওই জায়গায় গিয়া ইরান দেখতেছে যে একটা স্পিডবোট আসতেছে, কিন্তু কোনো মানুষ নাই, মানুষবিহীন স্পিডবোট, মানে অনেকটা ড্রোনের মতো, ওটা পানি দিয়ে গিয়ে ওই জায়গায় ব্লাস্ট করে জিনিসটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। তা ইরান এটাকে সাইজ করার জন্য ইরান এখন বিকল্প বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে, যার দরুন এই যুদ্ধটা আপনার এখন হরমুজটাকে কিভাবে ম্যানেজ করবে এটার উপরে এখন যুদ্ধটা সামনের দিকে আগাচ্ছে। দেখেন এখন সর্বশেষ যদি আমরা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে দেশে ভ্যালুলেস হয়ে গেছে। তাকে জানেন কিনা 2বার ইমপিচমেন্ট করানো হয়েছে, মানে অভিসংশোধন করার জন্য নিম্ন পরিষদে ভোটাভুটি হয়ে তাকে ইমপিচমেন্ট করার সব রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু সিনেটে গিয়ে সে রক্ষা পেয়ে গেছে। তার মানে তার ভ্যালুটা ওই দেশের জনগণের কাছে এখন খুব বেশি, আমার কাছে মনে হয় সে ভ্যালুয়েবল। কিন্তু মোস্তফা খামেনি তাকে এই পর্যন্ত আমরা দেখি নাই।
এই প্রথম সে ঘোষণা দিল, 150 দিন পর সে প্রকাশ্যে আসতেছে 23শে জুলাই। তার বাবার একটা দোয়ার অনুষ্ঠানে সে প্রকাশ্যে আসবে। সেটা ভার্চুয়ালি আসবে নাকি রিয়েলি সে আসবে এটা তো আমরা জানি না। এ প্রকাশ্যে আসার ঘোষণা দেওয়ার পর পুরো ইরান আবার পুনরায় একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে ব্যক্তি, যে লিডারকে সারা দেশের মানুষ যেভাবে সমীহ করে, ঠিক বিপরীতভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমীহটা ওই জায়গায় নাই। তা আমি মনে করি এখানে একটা সংকট শুধু ইরানের সামনে আছে। আপনি জানেন যে ইরানের অর্থনৈতিক সংকটটা এখন প্রবল খারাপের দিকে যাচ্ছে, এবং আইআরজিসি এবং আরেকটা প্রতিষ্ঠান আছে ইরানের বুনিয়াদি, এরা হচ্ছে বেসরকারিভাবে যত অর্থনীতির মেকানিজম তাদের হাতে থাকে। এখন আমেরিকা আইআরজিসি এবং বুনিয়াদি যে প্রতিষ্ঠানটা, যেমন আপনারা কল্পনা করেন বাংলাদেশের পুলিশ আর আর্মি, মানে এইভাবে কল্পনা করেন, আইআরজিসি হচ্ছে আর্মি আর পুলিশ হচ্ছে আপনার বাংলাদেশ পুলিশ। যেটা একসময় আপনার মনে আছে কিনা, গত সরকার থেকে পুলিশ কিন্তু অনেক ফ্যাসিলিটি পাইতো, আর্মির মতোই অনেকটা ফ্যাসিলিটি পাইতো। এখন এই পুলিশ, ওদের দেশে যে পুলিশ টাইপের যারা, তারা যে বুনিয়াদি প্রতিষ্ঠান করছে সেগুলো অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান তারা গড়ে তুলছে। আইআরজিসিও অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলছে। আমেরিকা কী করতেছে, আইআরজিসির যে প্রতিষ্ঠান এগুলোর উপর বোমা মারতেছে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করতেছে। বুনিয়াদি যে প্রতিষ্ঠান তারা যাতে আইআরজিসির সাথে একটা ফাটল তৈরি হয়, একটা চেষ্টা তারা করতেছে, বাট এটা হবে না। রাষ্ট্রের জন্য তারা সবাই ঐক্যবদ্ধ। তো সর্বোপরি এই অর্থনৈতিক সংকট মোকাবেলা কতটুকু করতে পারে ইরান, কতটুকু অস্ত্র তার কাছে এখন মজুদ আছে, এটা একটা দেখার বিষয়। এবং আমেরিকা যুদ্ধ ক্যারি করার মতো অবস্থার মধ্যেও নাই। তাই বেশি দিন এই যুদ্ধ তারা এরকম করতেই থাকবে। মানে ওই যে আমরা যদি বলতে পারি যে যতদিন পর্যন্ত ফাইনাল চুক্তি না হবে ততদিন পর্যন্ত পাল্টা আক্রমণ করবে। আর আপনি জানেন যে ইরানের একটা বড় ইস্যুজ হচ্ছে ওদের পুরুষের চেয়ে মহিলারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বেশি তৈরি করে, ওদের মহিলা বিজ্ঞানী বেশি। সারা পৃথিবীতে রেশিওতে ওদের মহিলা বিজ্ঞানী হচ্ছে সবচেয়ে বেশি, যার কারণে আমেরিকাও তাদেরকে যে ঠেকায় রাখতে পারবে ব্যাপারটা এরকম না। আলটিমেটলি এই যুদ্ধটা এই হরমুজকে কে কীভাবে নিয়ন্ত্রণ করতে চায় তার উপরে ডিপেন্ড করবে। আমেরিকা মাথা যদি মনে করে যে না, মেজাজ ঠান্ডা করে আমি ইরানের ভাষ্যটা মেনে নেই, হরমুজটা তার হাতে ছেড়ে দিই, তাহলে এই যুদ্ধটা শেষ হবে। আদারওয়াইজ এখানে দুই পক্ষই নিজের জিতা অবস্থা রেখেই এই যুদ্ধ থেকে বের হতে যাবে, এটাই সর্বশেষ কথা।